আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, সর্বশেষ আমি আমার চ্যানেল থেকে যখন ভিডিওটা আপলোড করি যে নাজমা আন্টির শেষ স্বীকারোক্তি, সেটা হয়তো আপনারা সবাই শুনেছেন। সেখানে নাজমা আন্টির সম্পূর্ণ কথোপকথন আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি। নাজমা আন্টির জীবনের শেষ ইচ্ছাগুলোর মধ্যে কি ছিল? সন্তানের পাশে থাকা, সন্তানের একটু আদর খাওয়া, একটু গল্প করা, এই যা। তিনি কারো কাছ থেকে জামা কাপড় টাকা পয়সা চাননি, কারণ তার হাজব্যান্ড অলরেডি পেনশনের টাকা রেখে গিয়েছিলেন, যে পেনশনের টাকা নিয়ে তার হাত খরচ চলে যেত। খাবারের অভাব তার কোনোদিন হয়নি। তার যেটার অভাব ছিল একটা মানুষের সঙ্গের, একটা গল্প করা মানুষের সঙ্গের অভাব তার ছিল। এই কারণে তিনি সেটা তার সন্তানের কাছ থেকে চেয়েছিলেন, বাট শেষ সময় সেই ইচ্ছাটুকু তার পূরণ হয়নি। কিন্তু বাপ্পি সবসময় খোঁটা দিত যে আমি আমার মাকে জামা কাপড় কিনে দেই, তিশা কিনে দেয়, আর কি লাগে। মানে বাপ্পির কাছে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য মানেই নিউ মার্কেট থেকে ১,০০০-১,২০০ টাকার একটা 3 পিস কিনে দেওয়া, এতেই তার দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু বুড়ো বয়সে আসলে একটা মানুষ কখনোই এগুলো ডিমান্ড করে না। এই বিবেকবোধটুকু বাপ্পির হয়নি। হয়তো বাপ্পি যখন বুড়ো হবে তখন হয়তো বাপ্পি সেই বিবেকবোধটুকু হবে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। কারণ তার যে সন্তানরা আছে, বাপ্পি ঠিক সে একই শিক্ষাই কিন্তু তার সন্তানদেরকে দিয়ে দিচ্ছে। শেষ বয়সে বাপ্পির অনেক কঠিন সময় পার করতে হবে। আশা করি এটাই হবে ইনশাল্লাহ। যাই হোক, সর্বশেষ ভিডিও দিয়ে আমি গতকালকে বিরতিতে ছিলাম, কোনো ভিডিও দিইনি, এবং রোজার মাসে আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না দর্শক, কারণ সম্ভব হয় না। সব কিছু মিলিয়ে দেখা যায় শারীরিক কষ্ট বা ব্যস্ততা মিলিয়ে হয় না, তারপর চেষ্টা করি মাঝে মধ্যে দেওয়ার। তো আমি সেদিন বলেছিলাম যে আমার আসলে ভিডিও দেওয়ার দরকার ছিল রাজ শারমিনকে নিয়ে, কিন্তু আমি হঠাৎ করে কেন বাপ্পিদেরকে নিয়ে দিলাম, কারণ সেটা বেশি দরকার ছিল আমার কাছে যে ভিডিও ফুটেজটা এসেছে। তো আজকে দর্শক আমি রাজ শারমিনকে নিয়ে কথা বলবো। রাজ শারমিনকে নিয়ে অলরেডি আপনারা অনেক কিছু আইডিয়া করে নিচ্ছেন, অনেক কিছু ভেবে বসে আছেন, অনেকের মনে অনেক কিছু ঘুরছে, অনেকে অনেক কিছু ভেবে রেখে দিয়েছেন কি, যে রাজ আর শারমিন তো এখন তো আবার একত্রিত হয়ে গেছে। তার মানে মাঝখানে যে এত ঘটনা ঘটালো, রাজ, শারমিন, বিল্লাল, বাবু, ওখান থেকে পারভেজ, সবাই কত ধরনের কত কথাবার্তা বলল, তার মানে এগুলো করে খেলে আমাদেরকে জাস্ট একটা কাঁচকলা ধরিয়ে দিল, মানে আমাদেরকে বিনোদন দিল, তারা বিনোদন তৈরি করলো এবং মাঝখান থেকে ভিউ ব্যবসা করলো। এখন তারা আবার একত্রিত হয়ে গেল, মানে তারা সব কিছু নাটক করেছে। এই একটা সেন্সটুকু আপনাদের সবার মধ্যে চলে এসেছে অটোমেটিক, কারণ এই জিনিসগুলোই তিশা পরিবারের প্রত্যেকটা সদস্যরা নাটক করে এসেছে এত বছর। কিন্তু এখানে একটা কথা বলা বাহুল্য দর্শক, কথাটা হচ্ছে রাজ শারমিনের মধ্যে যে সংসারটাকে এখন দেখছেন ভালোভাবে করতে, এর মানে এটা কেউ ভেবে নিন না যে তাদের মধ্যে আসলে কোনো সমস্যা হয়নি। এটা ৮-১০টা তিশা পরিবারের মতো ঘটনা নয় দর্শক। যেমনটা তিশা পরিবাররা যেটা করে, নিজেরই একটা নাটক ঘটনা ঘটায়, ঘটানোর পরে তারা নিজেরই আবার সেটা সমাধান করে ভিউর জন্য। বাট রাজ শারমিনের বিষয় যেটা ঘটেছে, ডিভোর্সের বিষয় বা তাদের সংসার ভাঙনের যে বিষয়গুলো এত মাস ধরে শুনেছেন, এগুলো একটা মিথ্যা বা অবান্তর কোনো ঘটনা নয়। এগুলো প্রত্যেকটা সত্য ঘটনা ছিল, প্রত্যেকটা ঘটনায় সত্যি ছিল। সেগুলো আজকে আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করব। পাশাপাশি কেন হঠাৎ করে যে সংসারটা ভেঙে যাবে, ডিভোর্স হয়ে যাবে, আমার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু সেই সংসারটা আবার জোড়া লেগে গেল, অবশ্যই এটা খারাপ কিছু না, অবশ্যই ভালো নিউজ, আলহামদুলিল্লাহ বলা উচিত। এখানে একটা সংসার ভাঙছে, এটা খারাপ হওয়ার থেকে জোড়া লাগাটাই ভালো নিউজ আমি মনে করি। কিন্তু কথা হচ্ছে এই যে জোড়া লেগে গেল, এই হঠাৎ করে জোড়া লেগে যাওয়াটা হয়তো অনেকেই মেনে নিতে পারেনি, যে যেহেতু রাজ একটা খারাপ ছেলে, তার সাথে হয়তো শারমিনকে অনেকেই পছন্দ করছিলেন না যে সংসার করুক। তারপর যেহেতু হয়েছে, অনেকের মনে একটা চাপা ক্ষোভ ছিল যে রাজের সাথে দিন শেষে সংসার করলো এত কিছুর পরও। সো আসলে কি রাজ আর শারমিনের এই জায়গাটাতে একটা প্রহসন তৈরি হয়ে গেছে তাদের সম্পর্কটাকে নিয়ে। তো আমি চাচ্ছি আজকে এটার মধ্যে একটা মাটি চাপা দিতে, অর্থাৎ সমস্ত কিছু ক্ল্যারিফাই করে এখানে আজকে ফুল স্টপ বসিয়ে দিতে, যেন এটা নিয়ে আর কারো মনে কোনো কনফিউশন না থাকে। আমি যতটুকু ইনফরমেশান কালেক্ট করেছি বা যতটুকু আমি জানি, আমি আমার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান থেকে এবং আমার ইনফরমেশান দিয়ে আমি আজকে পুরো জিনিসটা ঘটনা বর্ণনা করার চেষ্টা করবো। এবং আশা রাখি হোপসো খুব শীঘ্রই আরও বেশি পরিমাণে অথেন্টিক তথ্য তাদের মাধ্যমেই আমি জোগাড় করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই।
আচ্ছা, ভিডিও শুরুতে দর্শক রাত শারমিনের কথা তো বলবোই, এর আগে তানজিলাকে নিয়ে একজন আপু একটা কমেন্ট করেছেন। তার কমেন্টটা পড়াটা আমার কাছে মনে হচ্ছে জরুরি। সো একটু চলুন, অ্যাজ ইউজুয়াল যেটা আমি ভিডিও শুরুতে সবসময় একটা কমেন্ট পড়ার চেষ্টা করি, হাইলাইটেড কমেন্টের মধ্যে একটা, তো সেই আপুর কমেন্টটা পড়ে আসা যাক। এখানে পরশ দাদন ব্লগস এই ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছেন, ভাইয়া তানজিলা রাতে মার্কেট করতে যায় তাতে কোনো প্রবলেম হয় না, বাট ফাতেহা যখন ওদের বাড়ি গিয়েছিল তানজিলাকে আসতে বলেছিল, বাট তানজিলা আসেনি, ওর জামাই আসতে দেয়নি, রাত হয়ে গিয়েছিল বলে। এই কারণে রাতে নাকি প্রবলেম হয় প্রেগনেন্সিতে। ভাইয়া এতেই বোঝা যায় তানজিলা ওদের আপন কেউ না। ভাই এই বিষয় নিয়ে ভিডিওতে কিছু বলবেন প্লিজ। তো এই জিনিসটা ভাইয়ার চোখে পড়েছে এবং আমি আসলে এটা নিয়ে একটু হালকা পাতলা স্টাডি করার চেষ্টা করেছি, দেখলাম ভাইয়ার কথাটা সত্য। যখন ফাতেহ দেশে ছিল সে সময় কিন্তু তানজিলাকে বলা হয়েছিল, কিন্তু তানজিলার অবজেকশন ছিল সাকিবদের বাসা থেকে যে তানজিলার প্রেগনেন্ট, সো রাতে নাকি তার ঘর থেকে বের হওয়ার নিষেধ, অনেক বদ আচর মানে বদ নজর বা খারাপ জিনের আছর বা বলতে পারেন খারাপ বাতাস টাতাস নাকি লাগে, এই জন্য তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি রাতের পর। আচ্ছা, এখানে একটা জিনিস ক্ল্যারিফাই করা উচিত, আমাদের ইসলাম অনুযায়ী এটা সত্য কথা যে একটা গর্ভবতী নারীকে অনেক কিছু মেনটেন করা উচিত, ঠিক আছে? যেমন সন্ধ্যাকালীন সময় ঘরে বাইরে না যাওয়া, মাথায় কাপড় ছাড়া ঘরের বাইরে বের হওয়া, গর্ভকালীন বা মাতৃত্বকালীন সময় আপনার রাত বেরাতে এরকম ঘোরাঘুরি করা, এগুলো নিষেধ করা হয়েছে ইসলামে একটা গর্ভবতী নারীর ভালোর জন্য। কারণ ওই সময় যে বদ জিনরা থাকে বা খারাপ শক্তিগুলো থাকে সেগুলো একটা খারাপ প্রভাব ফেলাতে পারে, এই কারণে এটা আমাদের ইসলামে আগে থেকে নিষেধ করা হয়েছে। সো এই ঘটনা সত্য, এটা নিষেধ করা হয়েছে। তো এখন আমার কথা, ভাইয়ার যে কথাটা যে ফাতেহা যখন ডেকেছিল তখন সাকিব আসতে দেয়নি, কারণ বলেছিল প্রেগনেন্সি অবস্থায় রাতে যাওয়া যাবে না। খুব ভালো কথা বলেছে, আমি খুশি হয়েছি। সাকিবের এই কথাটা একটা ধর্মীয় জ্ঞান প্রকাশ পায়, সাকিব এটা জানে, আচ্ছা ভালো কথা। সে তার ওয়াইফের কথা চিন্তা করে আসতে দেয়নি, দ্যাটস গুড। তাহলে যদি তাই হয় যে তানজিলার চিন্তা করে তানজিলা রাত্রে বের হলে তার সন্তানের ক্ষতি হবে, এই চিন্তা করে সাকিব তার বউকে ঘরের বাইরে বেরোতে দেয়নি, তাহলে আমার প্রশ্ন ভাই, তাহলে রাত্রেবেলা আপনি আপনার বউকে নিয়ে মার্কেটে কীভাবে ঘোরেন? ভাই এটা তো ঠিকই বলেছেন কমেন্টের মাধ্যমে যে আপনি আপনার বউকে নিয়ে রাত্রে মার্কেটে ঘুরতে যাচ্ছেন, তখন আপনার জিন ভূতের কথা মনে পড়লো না, কোনো খারাপ বদ জিনের কথা মাথায় আসলো না, কোনো খারাপ প্রভাব আসলো না যে আপনার বউ গর্ভবতী খারাপ জিনিস হতে পারে, এটা চিন্তা আসলো না। কিন্তু যখন ফাতেহার বাসায় যাওয়ার প্রশ্ন আসলো তখন আপনার মনে হলো যে না, সে প্রেগনেন্ট, যাওয়া যাবে না, রাতের একটা অজুহাত দিলেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি ওই সময় ফাতেহা আসার পরে আপনি বাসায় না যাওয়ার জন্য যে অজুহাতটা দিয়েছিলেন যে আপনার বউ প্রেগনেন্ট, রাতে বের হওয়া যাবে না, সেটা আসলে আপনি আপনার ধর্মীয় জ্ঞান থেকে দেননি, আপনি সেই জ্ঞানটাকে ব্যবহার করেছেন আপনার স্বার্থের জন্য। আপনি মেনলি যাবেন না, এখন যাবেন না যেহেতু সেটা কারণ কি দেখাবেন, আপনি একটা উপযুক্ত কারণ দেখিয়ে দিয়েছেন যেন আপনাকে কেউ কোনো কথা বলতে না পারে। তো এই সমস্ত বুদ্ধি করতে গিয়ে নিজে জালে ফেসেছেন। কিন্তু দেখুন আজকে আপনি যে কাজটা করেছেন, এই যে রাতে মার্কেটে ঘুরছেন, এটা যে আপনি প্রমাণ করে দিয়েছেন, ওই সময় আপনি জাস্ট একটা অজুহাত দিয়েছেন ফাতিহার সাথে না দেখা করতে যাওয়ার। তার মানে আপনার আসলে আপনার বউকে দিয়ে কিছুই যায় আসে না। বদ জিন কেন, জিন এসে আপনার বউয়ের মাথাতে বসে থাকলে আপনার কিছু মনে হবে না, ঠিক আছে? কারণ আপনারা রাত্রে যেভাবে করে মার্কেটে ঘোরাঘুরি করছেন, একটা গর্ভবতী মহিলাকে নিয়ে এভাবে মার্কেটে রাত্রে ঘোরাঘুরি করা কখনোই সমীচীন নয়। হ্যাঁ, মার্কেটে যাবে না কেন, যেতেই পারে কেনাকাটার জন্য, সেটা দুপুরে যেতে পারে, বিকালে যেতে পারে, সকালে যেতে পারে, বাট নট সন্ধ্যার পর। মাগরিবের আজান দিয়ে দিয়েছে মানে একটা গর্ভবতী নারীকে সবসময় সবার আড়ালে ঘরের ভেতরে থাকা উচিত। যেহেতু আপনারা এরকম লাফাঙ্গাগিরি করছেন, করতেই পারেন, বাট একটা কথা আমি এখানে বলে রাখি দর্শক, আমি আগাম ভবিষ্যৎবাণী করছি এমনটা বলবো না, প্রেডিকশন করছি এমনটাও বলবো না। আপনাদের মনে আছে হয়তো নাজমানটি যখন মারা যায় তার সপ্তাহখানেক আগে আমি একটা জিনিস ডিক্লেয়ার করেছিলাম যে দর্শক, অনেক বছরই তো হয়েছে ভিডিও করি, ধরেন নাজমানটির হাঁটু সমান বয়সও তো আমার না, তো সেই জায়গায় নাজমানটিকে আমি আগে তার নাম ধরে ডাকতাম। সেটা আমার কাছে মনে হচ্ছে যে দর্শক এটা আসলে একটা বয়স্ক মানুষের সাথে, সে ভালো হোক খারাপ হোক এটা আমার দেখার বিষয় না, নাম ধরে ডাকাটা আমার কোনোভাবেই যায় না। সো আমি তাকে সম্মান দিয়ে হয় আন্টি বলবো বা খালা বলবো, যাই বলি না কেন আমি তার নাম ধরে ডাকবো না, হয় বাপ্পির মা বলবো, নাহলে নাজমা আন্টি বলবো। একটা বয়স্ক মানুষকে যেভাবে সম্মান দেওয়া উচিত সেভাবে সম্মান দিয়ে কথা বলবো, তারপরে বাকিটা বাকির মতো থাকবে। আমি কথাটা বলেছিলাম আপনাদেরকে এবং তার ঠিক কিছু সপ্তাহ পরই নাজমানটি মারা যায়। তো তখন আমি বলেছিলাম আমি কিন্তু দর্শক যদি ও সময়তে নাজমানটিকে অসম্মান দিয়ে তার নাম ধরে ডাকতাম এবং নাজমানটি মারা যেত, আমার কাছে অনেক খারাপ লাগতো। তো আমি কিন্তু নিজের কাছে নিজের সন্তুষ্ট ছিলাম যে না, শেষ সময় অ্যাটলিস্ট আমি নাজমানটিকে একটা সম্মান দিতে পেরেছিলাম, নিজের কাছে মনে হয়েছিল। ঠিক একইভাবে আমি আজকে খালি একটা কথা বলতে চাই, তানজিলা যতদিন পর্যন্ত না ডেলিভার করছে তার সন্তান সহি সালামতভাবে,
সন্তান জন্মদান করছে, আমার কাছে মনে হচ্ছে কেন যেন তানজিলাকে নিয়ে আমার উচ্চবাচ্য করাটা আমার কাছে পার্সোনালি আমার লিমিট ক্রস করা মনে হচ্ছে। সো আমি আজকে থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম, তানজিলা যতদিন না তার গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করছে, জন্মদান করছে, ততদিন আমি তানজিলার প্রেগনেন্সি নিয়ে, তানজিলাকে নিয়ে পার্সোনালভাবে আমি তাকে নিয়ে আপাতত কোনো ডিপ রোস্ট করব না। তানজিলা জন্মদান করুক সন্তান, তানজিলা যখন ডেলিভার করে ফেলবে, তারপর তানজিলার যতগুলো অন্যায় পাপাচার অনাচার যত কিছু এতদিনে করবে সব কিছু আমি টুকিয়ে মানে জমা করে রাখবো, সব একবারে বলবো। আপাতত যতদিন তানজিলা প্রেগনেন্ট অবস্থায় আছে, যতদিন না সন্তান জন্ম দিচ্ছে, ততদিন আমি তাকে নিয়ে আপাতত কিছু বলবো না, খুব সিভিয়ার যদি না হয়। কারণ আমার কাছে মনে হয়েছে একটা প্রেগনেন্সি অবস্থা একটা নারীর যথেষ্ট পরিমাণে মুড সুইং হয়, তার যথেষ্ট পরিমাণভাবে ইমোশনালভাবে সে লেভেল থাকে, দেখা যায় একটুতে সে ইমোশনাল হয়ে যায়, অনেক সমস্যা হয় একটা নারীর। তো এই সময়তে আসলে একটা নারী আসলে কতটুকু খারাপ কতটুকু ভালো এটা দেখার চাইতে বেশি সে একটা জার্নি দিয়ে যায়, যে জার্নিটা আসলে অনেক বেশি মানে বন্ধুর কষ্ট তার জন্য, একটা প্রেগনেন্সি জার্নিটা আর কি। তো ওই সময় যদি আবার বাড়তি এরকম রোস্টিং ভিডিও চাপ তাকে মাথায় নিতে হয়, সেটা তার জন্য একটা এক্সেস চাপ হয়ে যায়। তো তার কাছে হলো চাপ হোক বা না হোক, আমি আমার জায়গা থেকে নিজে ক্ল্যারিফাই থাকার জন্য, কারণ একটা প্রেগনেন্সিতে যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে, যে কোনো সমস্যা হতে পারে। ধরুন কথার কথা, এখন আজকে একটা কথা বললো একজন মানুষ, এখন একটা সমস্যা হলো তার প্রেগনেন্সিতে, তার কাছে মনে হতে পারে আমার একটা মানসিক চাপের জন্য হয়েছে। সো আমি চাই না যে কারোর এরকম কোনো মানসিক চাপ হোক, কোনো স্ট্রেস হোক। আমি জাস্ট তানজিলাকে নিয়ে আপাতত তার ডেলিভার হওয়া পর্যন্ত তাকে নিয়ে ডিপ কোনো রোস্ট করবো না। হ্যাঁ, সে ডেলিভার করুক, তারপর আমি তাকে নিয়ে যত যা বলার, রোস্টিং করা, তার যত অন্যায় ছিল ভুল ছিল সবগুলো তখন বলবো, আপাতত বলবো না। আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে আপাতত তাকে নিয়ে আমার এই সমস্ত বিষয়, তাকে নিয়ে যেহেতু সে প্রেগনেন্ট, এই সময় তাকে নিয়ে আপাতত স্কিপ করা উচিত। যেমনটা আমি নাজমান্টির বেলায় বলেছিলাম, এবার আমি তার বেলায় বলছি, কারণ ভবিষ্যতেই দেখা যাবে। আপাতত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক, যে আমি আপাতত এই বিষয়টাতে তানজিলাকে নিয়ে কিছু বলবো না, কারণ যেহেতু সে প্রেগনেন্ট, সে জন্ম দিক, সে রিল্যাক্সভাবে থাকুক, তাকে আমি আপাতত কিছু বলছি না। আচ্ছা, এখন চলে আসি দর্শক আমি রাজ শারমিনের দিকে। রাজ শারমিনকে নিয়ে অনেকগুলো কথা জমেছে। কথাগুলোর মধ্যে প্রথমেই বলতে হবে, আপনারা খেয়াল করে দেখেছেন যে রাজ আর শারমিনের সংসারটা একদম ভেঙে যাবে অবস্থা। এমনকি আমার 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 খুব ক্লোজ থেকে জানা ছিল যে রাজ এবং শারমিনের ডিভোর্স হচ্ছে, ঠিক আছে। পুরোপুরি আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে তাদের ডিভোর্স হয়ে গেছে, পরে আবার আমি সেটাকে সংশোধন করে বলেছিলাম যে দর্শক, ডিভোর্সটা এখনও হয়নি, সেটা প্রক্রিয়াধীন আছে। কারণ একটা ডিভোর্স হওয়ার জন্য কিন্তু দর্শক একটা ন্যূনতম সময় দিতে হয়। আপনারা জানেন কি না জানি না, একটা ডিভোর্স যখন আপনি সম্পূর্ণ করবেন, সেই ডিভোর্স সম্পূর্ণ করার জন্য কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 3 মাসের মতো কমপক্ষে 90 দিন অপেক্ষা করতে হয়। তো সেই 90 দিনের মধ্যে যদি স্বামী স্ত্রী এবার একত্রিত হয়ে যায় ডিসিশন না, তাহলে সেই ডিভোর্সটা আসলে ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে। সো ওই সময়টুকু পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। এবং রাজা শারমিন দেখবেন তারা কিন্তু একত্রিত হয়ে গেছে, তো তাদের ডিভোর্সটা প্রক্রিয়াধীন ছিল, কিন্তু ডিভোর্সটার হয়নি। এখন অনেকের চোখে হয়তো এটা অনেক খারাপ মনে হবে, অনেকের চোখে ভালো মনে হবে, আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হবে। এখন আজকে যদি আমি বলি দর্শক এটা আসলে ভালো হয়েছে, যারা মনে করছেন যে ভালো তারা বলবেন যে হ্যাঁ ভাই আসলেই ঠিক বলেছেন। যাদের কাছে মনে হচ্ছে যে না খারাপ, তারা বসে আমাকে বলবেন যে না ভাই আপনি আসলে ঠিক বলেননি। আবার আমি যদি বলি না এটা তাদের মিলে যাওয়াটা ঠিক হয়নি, তখন আবার অনেকে ভুল বা অনেকে ঠিক। মানে এখানে কি আসলে দর্শক এক একজনের মেন্টালিটি এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হবে। বাট আমি চেষ্টা করছি নিউট্রাল থেকে একটা এক্সপ্লেন দেওয়ার জন্য। আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন দর্শক, কিছু জিনিস বুঝতে হবে। শারমিন রাজের সাথে সংসার করছে, রাজের সাথে সংসার অবস্থায় শারমিন অনেক বেশি সাফার করেছে, রাজ অনেক বেশি টর্চার করেছে। তো রাজ এবং শারমিনের কিন্তু সংসার করার কথা ছিল না, ভেঙে যাওয়ার কথা ছিল। এবং আমরা এটাই পরামর্শ দিয়েছিলাম শারমিনকে, সেজন্য রাজের মতো ছেলের সাথে সংসার না করে। কারণ পরবর্তীতে শারমিন আসলে রাজের এই পশুর মতো একটা পুরুষের হাত থেকে বেঁচে ফিরতে পারবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না। কারণ রাজ মানুষ না, সে একটা পশু, ডিরেক্টলি আমি বলবো সেটা পশু। একটা রাস্তার কুকুরকে যখন আমরা 2-1 বিস্কুট কেক খাওয়াবো না, সে আমাদের প্রভুত্ব করবে, সে কিন্তু একবার ডাক দিলেই কিন্তু সে ঘেউ ঘেউ করতে করতে চলে আসবে। কিন্তু রাজ কিন্তু এরকম না, রাজ একটা কুকুরের থেকে অধম। একটা কুকুরের ছানাও যতটুকু ভদ্র হয়, একটা কুকুর যতটুকু ভদ্র হয়, রাজ কিন্তু সে কুকুরের ছানার থেকেও অভদ্র, ঠিক আছে। কুকুরের লেজটাও দেখবেন আপনি মাঝে মধ্যে কিছু কুকুরের লেজ সোজা দেখা যায়। আমি ইদানিংকালে দেখলাম, আমি জানি না 2025 সালে এটা কেমন জেনারেশন আসলো, কিছু কুকুরের লেজ একদম সোজা দর্শক, বেঁকা না। এটা আমি ভয়ানক বিষয়, এটা আমি অবজার্ভ করেছি। কিছু কিছু কুকুরের লেজের মধ্যে সোজা খাড়া থাকে লাঠির মতো, কেমন থাকে আমি জানি না,
ঠিক আছে? তার মানে এই যে প্রবাদ বাক্যটা সবাই যে দিত আগে যে কুকুরের লেজ জীবনও সোজা হয় না, কুকুরের লেজ এখন 2025 সালে সোজা দেখা যায় দর্শক। আপনারা খেয়াল করে দেখবেন রাস্তাতে এখনও অনেক কুকুরের লেজ আছে যেগুলো সোজা থাকে, কিন্তু রাতের মধ্যে পুরুষের ছেলেদের লেজ অন্যদিন সোজা হবে না, ওদেরটা বেঁকাই থাকবে। ঠিক আছে? জিলেপির প্যাচের মতো থাকবে, ওদের মতো কুকুরের ছানার যে লেজ ওগুলো বেঁকাই থাকবে। তো এতগুলো কথা কেন রাজকে নিয়ে বললাম? কারণ রাজ কখনো শুধরানোর না। তাহলে শারমিন যে রাজের সাথে আবার সংসার করছে সেটা কি ভুল ডিসিশন নিয়েছে? দেখুন, এটাকে দুটা পয়েন্ট অফ ভিউতে ব্যাখ্যা করা যায় দর্শক, একটা ভালো একটা খারাপ। প্রথমে আমি খারাপটাই বলি। ধরুন শারমিন যে ডিসিশনটা নিয়েছে সেটা খারাপ ডিসিশন নিয়েছে। কারণ কি? কারণ আমরা জানি রাজ খারাপ ছেলে, রাজ লোভী ছেলে, রাজ শারমিনের টাকার জন্য তাকে বিয়ে করেছে, টাকার জন্য তার সাথে সংসার করতে চায়। তো এখন শারমিন যে সেখানে গিয়েছে, রাজ আরও বেশি ক্ষতি করতে পারে শারমিনকে। আচ্ছা, তার মানে এই সমস্ত কারণে শারমিন একটা ভুল ডিসিশন নিয়েছে রাজের সাথে সংসার করাটা। এটা ছিল খারাপের পক্ষে যুক্তি। আর ভালোর পক্ষে যুক্তি কি দর্শক? দেখুন দর্শক, শারমিন একটা মেয়ে, ঠিক আছে? যেহেতু সে একটা মেয়ে, তো তার এই সংসার ভাঙার পেছনে কিন্তু দেখবেন কিছু মানুষ আছে অনেক বেশি মজা পাচ্ছিল। বিশেষ করে তিশা, মিম, বাবু এরা খুব লাফালাফি করছিল, খুব খুশিতে মজা করছিল। ঈদের সময় কেনাকাটা করা, তাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা, ঠিক আছে? খুব মজা পাচ্ছিল মিমরা। তো এটা কিন্তু শারমিনের জন্য একটা চাপা কষ্ট ছিল যে একে তো তার সংসার ভাঙছে, আবার পাশের মানুষগুলো এটা নিয়ে খুব মজা উড়াচ্ছে তার। তো এটা কিন্তু শারমিন জায়গা থেকে কষ্ট লাগা ছিল। তো শারমিন যদি তার ডিভোর্স হয়ে যায় এখানে, তাহলে কিন্তু সমাজে তার একটা আবার গায়ে কালো দাগ লেগে যাবে। তো তার জায়গা থেকে সে অবশ্যই চেষ্টা করছিল যে যদি কোনোভাবে সংসারটা করা যেত, করা গেলে কিন্তু যারা তার এই সংসার ভাঙানোর পিছনে খুব খুশি হচ্ছিল, মিম, তিশা, সাবিনা, বা যারা মজা পাচ্ছিল, তাদেরকে একটা করার জবাব দিতে পারতো। আবার সমাজে এই কালো দাগটা নিয়েও তারা থাকা লাগতো না সংসারটা যদি সে কোনোভাবে করে ফেলে। তো এই জন্য শারমিনের জায়গা থেকে শারমিন মনে করছে যদি আমি সংসারটা করি এই সমস্ত দায়ভার আমার আর নেওয়া লাগবে না, তাহলে ভালো হবে। তো এটা ছিল ভালোর পক্ষে যুক্তি। এখন এখানে বেনিফিট রেশিও একটা কথা আছে দর্শক। বেনিফিট রেশিও মানে কি? ধরুন আপনি একটা কাজ করবেন, সেই কাজের ভালো দিকও আছে। দর্শক, কথাগুলো একটু গুরুত্বপূর্ণ, বুঝলে ভালো, না বুঝলে দেখা যায় একটু কঠিন হয়ে যাবে বোঝানোটা। ধরুন আপনি একটা স্টেপ নেবেন দর্শক, আপনার একটা স্টেপ নিচ্ছেন, যে স্টেপটার আসলে আপনি অ্যাডভান্টেজ, আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ দুটো দিকে বিবেচনা করলেন। আপনি খেয়াল করে দেখলেন আপনি যে স্টেপটা নিচ্ছেন সেই স্টেপের পেছনে যে অ্যাডভান্টেজগুলো আছে সেই অ্যাডভান্টেজগুলো খুব ভালো অ্যাডভান্টেজ, আবার যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলোও কিন্তু খুবই ভালো রকমের ডিসঅ্যাডভান্টেজ। মানে আপনি ভালো হলে খুব ভালো হচ্ছে, খারাপগুলো খুব খারাপ হচ্ছে। তো এমন অবস্থায় আপনি যেই কোন লাইনে হাঁটবেন, তখন এই বেনিফিট রেশিওটা দেখা উচিত। বেনিফিট রেশিও মানে কি? আপনি তখন চিন্তা করবেন আমি যদি অ্যাডভান্টেজ যেদিকে সেদিকে হাঁটি, তাহলে কোন দিকের পরিমাণটা বেশি। ধরেন আমি পজিটিভ দিকে হাঁটলাম, তাহলে আমার অ্যাডভান্টেজ ধরুন হলো 5টা জিনিস, আর ডিসঅ্যাডভান্টেজ হলো 3টা জিনিস। তাহলে আমার অ্যাডভান্টেজই বেশি হচ্ছে দুইটা ক্ষেত্রে। আর আমি যদি ডিসঅ্যাডভান্টেজে যাই, তাহলে আমার 3টা খারাপ দিক হচ্ছে, মানে আমি মেনে নিচ্ছি, বাট ভালো দিক 5টা ছেড়ে দিচ্ছি। হয়তো একটু বোঝাতে আপনাদেরকে কঠিন হয়ে গেল, আর একটু সহজ করে বলি। ধরুন শারমিন সংসার করবেই নাকি করবে না, এটার জন্য সে এখন বেনিফিট রেশিও যদি চিন্তা করে যে আচ্ছা আমি যদি সংসার করি আমার সাথে এখন এই 5টা জিনিস খারাপ হবে আর এই 5টা জিনিস ভালো হবে, তো সে এখন তুলনা করবে আমার ভালো কয়টা হচ্ছে খারাপ কয়টা হচ্ছে। সে যখন তুলনা করে দেখলো আমি যদি সংসার করি আমার সাথে 7টা জিনিস ভালো হবে আর 5টা জিনিস খারাপ হবে, আর আমি যদি সংসার না করি তাহলে আমার সাথে 5টা জিনিস ভালো হবে, 7টা জিনিস খারাপ হবে। তাহলে ভালোর মাত্রাটা কোথায় বেশি? সংসার করলে আমি 7টা জিনিস ভালো পাচ্ছি, 5টা জিনিস খারাপ পাচ্ছি, মানে তুলনামূলক আমি 2টা জিনিস ভালো পাচ্ছি সংসার করলে। এই জিনিসটাকে বলা হয় বেনিফিট রেশিও, অর্থাৎ আপনার কোন জায়গাটাতে পরিমাণগতভাবে বেশি পাচ্ছেন আপনি বেনিফিটটা। ঠিক আছে? যখন আপনি দেখবেন দুই জায়গাতেই খাতাটান্নাক একটা অবস্থা, দুই জায়গাতেই বিপদ আছে, তখন আপনাকে বেনিফিট রেশিওটা চিন্তা করতে হবে। এবং এই জায়গাটাতে আমি মনে করি শারমিন সংসার করাতেই বেনিফিট রেশিওটা সে পাচ্ছে। কারণ সংসার না করলে সে একটা জিনিস বেনিফিট পাচ্ছিল, সে রাজের মতো একটা পশুর হাত থেকে বেঁচে যাচ্ছিল। কারণ এই সংসার করার পিছনে মেইন সমস্যাটা ছিল রাজ, কারণ রাজ খারাপ ছেড়েছিল, রাজের জন্য শারমিন কোনোভাবেই, মানে শারমিন রাজের কাছে কোনোভাবেই নিরাপদ ছিল না, এই একটা সমস্যাই ছিল। কিন্তু সংসার না করলে শারমিনের অনেকগুলো সমস্যা ছিল। এলাকার মানুষজন খুব মজা পেত, মিমতিশা মানে খুব লাফালাফি করতো, তারা মানে ইউটিউবের মধ্যে তাকে যা ইচ্ছা তাই বলতে থাকতো। ঠিক আছে? তারপরে সমাজে একটা কালো দাগ লেগে যেত। তো আবার একটা মেয়ে মানুষ এভাবে স্বামী ছাড়া থাকা সমাজে, এটাও খারাপ জিনিস। তো এই সমস্ত দিক বিবেচনা করলে খারাপ দিকটাই তার বেশি হতো। তো সংসার করাতে এগুলো আর শারমিনকে সাফার করতে হচ্ছে না। কারণ যদি শারমিন কোনোভাবে রাজকে একটু শুধরাতে পারে বা রাজ যদি শুধরে যায়, তাহলে কিন্তু আসলে সংসারটা ভালো হয়ে যায়। যদি আমরা জানি রাজ কোনোদিন শুধরাবে না, জাস্ট রাজ একটা কাজ করবে, আমি আপনাদেরকে বলে দিলাম রাজ কেমন ছেলে জানেন, সে কোনোদিন শুধরাবে না। সে ঠিক
যেটা করবে, আচ্ছা আমি এর আগের বার এই কাজগুলো করার জন্য তো আমি ধরা খেয়েছি, এবার আমি এমনভাবে করবো যেন আমি এবার ধরাই না খাই। মানে এবার সে আরও বেশি কেয়ারফুল হয়ে যাবে। মানে সে খারাপই থাকবে, কিন্তু এবার তার খারাপগুলোর জন্য মানুষের চোখে ধরা না পারে, সে আরও বেশি কেয়ারফুল হয়ে যাবে। এই হচ্ছে রাজ। সে কোনোদিন তার ভুল শুধরাবে না, সে নিজের চুরিগুলোকে ঢাকার জন্য আরও বেশি বন্দোবস্ত করবে। ঠিক আছে দর্শক, তো যাই হোক, এই এতটুকু ঘটনা বললাম যে শারমিন কেন সংসার করেছে, বেনিফিট রেশিওটা সে চিন্তা করেছিল। এখন আমি এখান থেকে কিছু কথা বলি রাজ আর শারমিনকে নিয়ে। কিছু কথা আমার পয়েন্ট নোট করা আছে দর্শক। তার মধ্যে একটা হচ্ছে, খেয়াল করে দেখবেন শারমিন যখন রাজের বাসায় গিয়েছে সেই সময় কিন্তু রাজের বাসাতে কিন্তু এর আগে রাজ তার মা বাবাকে নিয়েছিল, কিন্তু যখন শারমিন ডিসিশন নিয়েছে সে সংসার করবে রাজের সাথে, তার আগে কিন্তু রাজ তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রশ্ন করতে মন চায় না আপনাদের, কেন? আপনারা জানেন রাজটা একে তো খারাপ, আবার রাজকে উস্কাচ্ছে তার মা, মানে দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে, রেশিওটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখবেন একটা মানুষ যখন খারাপ করে, তাকে পিছন থেকে আরও 10টা মানুষ বাহবা দেয়, হ্যাঁ হ্যাঁ তুই এটা কর, সে আরও বেশি ইন্সপায়ার্ড হয় এই খারাপ কাজটা করার জন্য। কিন্তু একটা মানুষ একটা খারাপ কাজ করার সময় যদি পিছন থেকে 10টা মানুষ তাকে নিরুৎসাহিত করে, তখন কিন্তু সে খারাপ কাজটা করার চেষ্টা করবে না। তো রাজের ক্ষেত্রে যেটা হয়েছিল, রাজকে তার খারাপ কাজ করার জন্য সবচেয়ে বেশি ইন্ধনদাতা ছিল তার মা বাবাই, বিশেষ করে তার মা সবচেয়ে বেশি ইন্ধনদাতা ছিল। রাজের মা খুবই খারাপ একটা মহিলা, আসলে এত মহিলা মানুষকে নিয়ে এভাবে বলা ঠিক না, তারপরে বলতে বাধ্য হচ্ছি, রাজের মা খুবই খারাপ মহিলা। রাজকে খারাপ বানানোর পেছনে, শোনেন দর্শক, পরিবারই সবচেয়ে বড় প্রভাব ফেলে। রাজের আজকে খারাপ হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রভাব তার মায়ের। রাজের মাই সুবিধার না, রাজের মাই টাকা লোভী। সো রাজ আর কতটুকু ভালো হবে? সো রাজ যেটা হয়েছিল, রাজ তার মার জন্য বেশি প্রশ্রয় পাচ্ছিল। সো শারমিন সংসার করার আগে আমি যতটুকু বুঝতে পারছি, রাজকে কন্ডিশন দিয়ে দিয়েছে। যেহেতু রাজকে অনেক কন্ডিশন দিয়েছিল যে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে হবে, আর এরকম অনেক শর্ত জুড়ে দিয়েছিল সংসার করার জন্য, হয়তো এই শর্তটাও শারমিন জুড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি যে রাজ তার মা বাবাকে নিয়ে একই বাসায় থাকতে পারবে না, যদি থাকে তাহলে শারমিন সংসার করবে না। এবং রাজ হয়তো শেষ চেষ্টাটাই করেছিল যে না, সে তার বাবা মাকে নিয়েই থাকবে, কারণ তার মা তাকে ম্যানিপুলেট করেছিল। তো এগুলো নিয়ে কথা করতে হচ্ছিল, বাট অ্যাট লাস্ট রাজ আসলে, জানেন তো, টাকা লোভী, তার টাকাটাই বেশি লাগবে। ঠিক আছে, সো এই জন্য সে শারমিনের সাথে সংসার করবে ঠিকই, এবং সে তার মা বাবাকে কিন্তু ঘর থেকে বের করেও দিয়েছে, কারণ সে তার নিজের স্বার্থ চিন্তা করেছে রাজ। এখন বলতে পারেন রাজ তাহলে স্বার্থ কিসের? আমি যতটুকু শুনেছি দর্শক, আই এম নট শিওর এনাফ, আমি অত ফুল 100% শিওর বলতে পারবো না, বাট 60-70% আমি শিওর। আমি একটা জায়গাতে দেখেছিলাম, শুনেছিলাম এবং জেনেছিলাম যে রাজের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, মানে রাজের যে যত ইনকাম আছে, রাজের যে ইউটিউব চ্যানেল, রাজের তো ইনকাম হচ্ছে, সেই ইনকামগুলো নাকি শারমিনের মাধ্যমে তাকে উঠাতে হয়, মানে শারমিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। শারমিন সেটা আলাদা, মানে রাজ সেটা আলাদা করতে পারিনি এখন পর্যন্ত। তো এই কারণে রাজ যদি শারমিনের সাথে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে রাজের এই টাকাগুলো আসলে শারমিনের কাছে চলে যাচ্ছিলো, যেটা রাজ আসলে নিজের আয় টানতে পারছিল না। তো এই জিনিসগুলো চিন্তা করে রাজ আসলে সংসারটা করতে যাচ্ছিল, যাতে করে সেও তার মতো করে তার অ্যাডসেন্স বা তার ব্যাঙ্ক ব্যালেন্স যেগুলো, সেগুলো আলাদা করে নিতে পারে তার কাছে। তো এই জন্য রাজ তার নিজের সিকিউরিটির জন্য সে শারমিনের সাথে সংসার করতে যাচ্ছিল, কারণ তার টাকা পয়সাগুলো শারমিনের ব্যালেন্স, মানে শারমিনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল। ঠিক আছে, এরকম একটা সমস্যা আমি শুনেছি। এখন আমি 100% শিওর বলছি না এটা, বাট আমি মোটামুটি 60-70% শিওর এরকম একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, সো দুটো ঘটনা তো দর্শক বলে দিলাম। এখন আমার আরেকটা ঘটনা আছে। বহুত তো হাদিস ছেড়েছিল রাজ, মনে আছে? বলেছিল দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, আমার পাশে থাকবেন, এরকম কবিতার ছড়া বলেছিল কিছু, আপনাদের মনে আছে হয়তো। সে কবিতার ছড়া বলতে বলতে সে রাজ একবার এই কথা বলেছিল, আমি খুব শীঘ্রই আমার মা বাবাকে উমরা হজ করাবো। মনে আছে আপনাদের কথা দর্শকটা? সে কথাটা আশা করি সবারই মনে আছে। রাজের চ্যানেলে এখনই সে ভিডিওটা আছে, রাজ নাকি তার মা বাবাকে উমরা হজ করাবে। ভাই, উমরা হজ করানো তো অনেক দূরের কথা, উমরা হজ করানো অনেক দূরের কথা। আপনি আপনার মা বাবাকে টাকার জন্য তো ঘরের বাইরেই বের করে দিলেন, তাহলে উমরা হজ আর কেমনে করাবেন? উমরা হজ তো বহুত দূরের কথা, এক ছাদের নিচে থাকতে পারলেন না মা বাবাকে নিয়ে, তাহলে উমরা হজের কথা কিভাবে বললেন? আপনার মতো ভণ্ড পুরুষ জীবনের দ্বিতীয়টা দেখিনি। প্রচুর ভণ্ডামি করেছেন, আপনার ভণ্ডামির আর শেষ দেখলাম না দর্শক। ঠিক আছে, আপনার ভণ্ডামির আমি আর শেষ দেখলাম না। তো এখানে এই জিনিসটা দেখলাম দর্শক, আমি রাজের যে কথাটা ছিল তার মা বাবাকে উমরা হজ করেনি, তার কথার সাথে কোনো কাজের মিল পাইনি। ঠিক আছে, এই জন্য এই কথাটা আমি বললাম। তারপর রাজের মায়ের আরও একটা জিনিস ছেঁচড়ে আমি দেখলাম, ছেঁচড়ম অভ্যাসটা বলি। রাজের মা ঠিকই ঘর থেকে বের হয়ে গেছে দর্শক, কিন্তু বের হওয়ার সময় সে ঘর থেকে কিন্তু তার নিজের কেনা যে জিনিসগুলো আছে, যেমন পাটা পুতা, হাঁড়ি পাতিল, সব কিছু নিয়ে গেছে, একটা জিনিসও রেখে যায়নি। মানে আমার কাছে হাস্যকর লেগেছে, কোনো সোনা দানা না,
কোনো গোল্ডের জিনিস না, সামান্য কটা হাঁড়ি পাতিল, পাথরের পাটা পুতা, শিলপাটা আর কি, এগুলো টেনে টুনে রাজার মা নিয়ে গেছে। চিন্তা করুন কত দূরের ছ্যাঁচরের ছ্যাঁচর, মানে তার ছেলের বউ নিয়ে আসবে, বউ এগুলো ব্যবহার করবে, সেটাও ব্যবহার করতে দেবে না, নিয়ে চলে গেছে। স্বামী তো অবশ্যই আজকে চাইলে কালকে কিনে নিতে পারবে, এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো কিন্তু আমার কোনো জিনিস ছিল? হ্যাঁ, শারমিন এখানে সংসার করতে আসলে প্রথম দিন তার রান্না করতে হাঁড়ি পাতিল লাগবে না, কিছু রেখে যেন সব কিছু নিয়ে গেছে, কারণ এগুলো তার কেনা জিনিস। তো হাস্যকর লাগলো আমার কাছে যে রাজের মা শারমিনদের টাকায় এত কিছু খেলো, আজকে তার ছেলে দাঁড়িয়ে গেল, কিন্তু সামান্য পাটা পুতা হাঁড়ি পাতিল রেখে যেতে পারলো না। এমনি এমনি বললাম না, ছ্যাঁচড়া। এগুলো দিয়ে কিন্তু রাজের পরিবারের স্ট্যাটাস কোয়ালিটি বোঝা যাচ্ছে যে রাজের আসলে কোন সোসাইটি বিলং করে, ঠিক আছে? এমনকি রাজের মা কিন্তু যাবার সময় একটা কথাও দর্শক বলে, মানে জাস্ট একটা কথা বলে গিয়েছিল আমার যতটুকু আছে, যে ছেলের বউয়ের কিন্তু সে আর মন পায়নি, এত কিছু করেও সে ছেলের বউ মন পেল না। মন পাবে কীভাবে দর্শক? চোরের চুরি যখন ধরা পড়ে যায় তখন আর মন পাওয়া যায় না ভাই, মন পাওয়া যায় না, ঠিক আছে? এখানে আমার জায়গা থেকে দর্শক দুটা স্ট্রং পয়েন্ট বলি, যেটা আমার কাছে খুব ডিপলি মনে হচ্ছে শারমিন হয়তো এই দুটা স্ট্রং পয়েন্টের বেসিসে সংসার করতে রাজি হয়েছে। ইটস টোটালি মাই পয়েন্ট অফ ভিউ দর্শক, এটা পুরোপুরি আমার দৃষ্টিকোণ থেকে বলছি। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা আমার কাছে খুব ভালোভাবে মনে হচ্ছে, যে শারমিনের সংসার ভাঙার পিছনে মিমরা অনেক বেশি খুশি হয়েছিল, অনেক বেশি ডিস্কো ড্যান্স দিচ্ছিল, ঠিক আছে, অনেক বেশি ব্রেক ড্যান্স, অনেক বেশি সোলো ড্যান্স, অনেক বেশি বেলি ড্যান্স দিচ্ছিল খুশির ঠেলায়, আনন্দে আটখানা হয়ে, যেই তো শারমিনের সংসার ভাঙছে, শারমিনের সংসার ভাঙছে। তো এটা শারমিন অবশ্যই একটা চাপা কষ্ট পাচ্ছিল, মেনে নিতে পারছিল না কোনোভাবে। সে অনেকবার চেষ্টা করেছিল যে ইস, যদি একটা উত্তর দিতে পারতাম মিমদেরকে। তো এটা একটা স্ট্রং পয়েন্ট ছিল, শারমিন খুব করে চাচ্ছিল মিমদেরকে একটা উত্তর দিতে, দেখ আমার সংসার ভাঙেনি, আমি আবার সংসারে ফিরে যাচ্ছি, আমি আবার সংসার করব, তোর এই দিয়ে কেনাকাটা করছিস, আমি আমার জামাইনে আবার কেনাকাটা করব। শারমিন এটা খুব করে চাচ্ছিল, কিন্তু রাজের মতো খারাপ ছেলের সাথে শারমিন দ্বিতীয়বার সংসার করার সাহস করতে পারছিল না। কিন্তু দিন শেষে হয়তো মিউচুয়ালভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের মধ্যে, আবার দুজন কথাবার্তা বলে হয়তো রাজকে বুঝিয়েছে, হয়তো রাজ হয়তো কমিটমেন্টে এসেছে যে না, সে এই কাজগুলো আর করবে না, হয়তো অতটুকু বিলিফ সে শারমিনকে করাতে পেরেছে, এই জন্য শারমিন আবার সংসারে ফিরে গেছে। এবং দেখবেন এখন মিমরা যেরকম কেনাকাটা করে মজা করছে, শারমিন এখন কেনাকাটা করছে, মিমদেরকে দেখাচ্ছে, দেখ আমি আমার সংসারে ফিরে এসেছি। এই জিনিসটা শারমিন খুব করে চাচ্ছিল, যে তার এই সংসার ভাঙার পেছনে যে সমস্ত মানুষ অনেক বেশি ফুর্তিতে মেতে উঠেছিল, লাফাচ্ছিল, এই লাফানো যেন সবার বন্ধ করে দিতে পারে, এই একটা পয়েন্ট ছিল। আর আরেকটা পয়েন্ট ছিল আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে, শারমিন আসলে দর্শক একটা যেহেতু মেয়ে মানুষ, তার অলরেডি একটা সংসার ভাঙার কেস আছে, তো আরেকবার যদি সংসার ভাঙার কেস পড়ে বা এরকম যদি একটা দাগ লেগে যায়, তারা যে সোসাইটিতে থাকে সেই সোসাইটিতে কিন্তু শারমিনের অনেক একটা কেলেঙ্কারি দাগ পড়ে যাবে, যে একটা মেয়ের এতবার কেন সংসার ভাঙে, তার মানে শারমিনের মধ্যেই সমস্যা আছে, এরকম একটা দাগ পড়ে যেতে পারতো। তো শারমিন এই জন্য চাচ্ছিল যেন তার আসলে এই জিনিসটা না হয়, তার গায়ে কোনো কালো দাগ না পড়ে, এই জন্য সে সংসার করার চেষ্টা করছিল। তো এখন অ্যাট লাস্ট রাজ খারাপ ছেলে, আমরা জানি, এগুলো বাদ। হয়তো আমি জানি না ঘটনা কি আসলে, যেহেতু এত খুব দ্রুত হয়েছে ঘটনাটা, আসলে কোনো কিছু না দেখে হঠাৎ করে দেখলাম সব কিছু ঠিক হয়ে গেলে, এটা আসলে খুব দ্রুত হয়েছে দর্শক। আসলে এত দ্রুত কোনো ঘটনা ঘটাটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এখন অবশ্যই কখনো খারাপের পক্ষে থাকবো না, ভালোটাই এক্সপেক্ট করব। সো একটা কথাই বলবো, যেহেতু সংসার ভাঙাটা খারাপ জিনিস, যেহেতু জোড়া লেগেছে, এতটুকুই বলবো, ভালো থাকুক, সংসারটা টিকে যাক, এটাই আল্লাহর কাছে চাওয়া থাকবে, কারণ সংসার ভাঙাটা কখনোই ভালো কাজ নয়। বাট সন্দেহ সবসময় থাকবে, রাজার মতো ছেলের সাথে আসলেই সংসার করা যায় কি না, রাজার মতো ছেলে আসলে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট রাখতে পারবে কি না, সে আসলে শুধরে যাবে কি না, এটাই আসলে দেখার বিষয় দর্শক। এটা কিন্তু আমরা কেউ জানি না যে ভবিষ্যতে কী হবে। বাট হ্যাঁ, যারা ভাবছিলেন এতদিন যে রাজা শারমিন হয়তো নাটক করেছে এতদিন, কোনো সংসার ভাঙার কিছু হয়নি, তারা নাটক টাটক করে এতদিন ভিউ ব্যবসা করেছে, আসলে তো সেটা আপনাদের ভুল ধারণা। তাদের মধ্যে আসলে সংসার ভাঙনের অবস্থা হয়েছিল এবং তাদের ডিভোর্স পর্যন্ত ঘটনা গড়িয়েছিল। কিন্তু অ্যাট লাস্ট শারমিন অনেক কিছু কম্প্রোমাইজ করে রাজার কাছ থেকে কিছু কমিটমেন্ট নিয়ে তারা আবার একসাথে সংসার করতে গিয়েছে। সো আমি মনে করি এখন আপাতত এই বিষয়ে তাদেরকে ডিমোটিভেট করা যেতে বেশি ভালো, সংসারটা করুক, দেখুক শারমিন একটা সুযোগ দিয়ে রাজকে শুধরাতে পারে কিনা, ভালোভাবে সংসার করতে পারে কিনা, কারণ দিন শেষে সংসারটা ভেঙে যাবে এমনটা আমরা কেউ চাবো না। সংসার করছে করুক, বাট হ্যাঁ মনে রাখবেন দর্শক, যেহেতু আপনি সংসার করছে, সো 19 থেকে 20 হবে, কোনো অসামঞ্জস্য পাবো, রোস্টিং করতে আমি 2 মিনিট ভাববো না। যাকে নিয়ে আমি যখনই কোনো জায়গাতে বুঝবো অসামঞ্জস্যে, আমি তাকে নিয়ে কথা বলবো, সে যেই হোক, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনারা ভালো মতো জানেন।
জাস্ট সময়ের অপেক্ষা। আমি জাস্ট অপেক্ষা করব কেউ কোনো ভুল করে কিনা, যদি সুন্দর মতো সংসার করে করুক, মোস্ট ওয়েলকাম। বাট যেখানে আমি কোনো অসামঞ্জস্য দেখব, সেখানে আমি প্রতিবাদের ভয়েস অবশ্যই রেস করব। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও আপনাদের সবাই ভালো লেগেছে। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা আমাকে কোনো কিছু কমেন্ট করে জানাতে চাইলে অবশ্যই জানাতে পারেন, আমি সেটার ভিত্তিতে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো দর্শক আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।